যে অন্যান্য দলগুলো কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছে, বড় দলগুলোর সাথে খেলার সুযোগ পাচ্ছে। এই কারণে তারা টি-20-র যে এসেন্স এবং টি-20-র যে কৌশল সেটা কিন্তু ভালোভাবে শিখে এসে তারপর কিন্তু দলের এখানে পারফর্ম করছে। ওয়ারেজ আপনি কানাডা এবং ইউএস এর কিন্তু সেই সুযোগটা নেই, কিন্তু তারপরে তারা ভালো করছে কেন? তারা ভালো করছে কারণটা হলো যে তাদের যে দলটা গড়া হয়েছে এই দলের মধ্যে কিন্তু আপনি ম্যাক্সিমাম এক্সপার্টাইজ খেলোয়াড় রয়েছেন। কিন্তু আপনি দেখবেন যে প্রবাসী খেলোয়াড়রা রয়েছেন অনেকেই, কিন্তু আপনি দলের ক্যাপ্টেন আপনার মোনাক প্যাটেল, তিনি কিন্তু গুজরাটে তার জন্ম হয়েছিল, তিনি কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন ভারতের হয়ে। ঠিক একই রকম ভাবে গতকালকে পাকিস্তানকে যে হারিয়েছেন সুপার ওভারে যে বল করেছিলেন সৌরভ, তিনি কিন্তু আপনার আন্ডার-19 খেলেছেন ভারতের হয়ে 2010 সালে। আবার একই রকম ভাবে আপনি দেখবেন যে আরো অনেক খেলোয়াড় রয়েছেন কানাডা এবং ইউএস এর, যারা কিন্তু আপনার শিয়ালকোট পাকিস্তানের অন্যান্য জায়গায় কিন্তু আপনার জন্মগ্রহণ করেছেন এবং এখানে যখন নাগরিকত্ব নিয়ে ফেলেছেন এবং তখন তারা এই দলগুলোর হয়ে খেলছেন। এর ফলে যেটি হচ্ছে যে আপনি পাকিস্তান এবং ভারতের যে আপনার ক্রিকেটের যে একটা এসেন্স সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে এখন এই দুই দলের মধ্যে। এই কারণে তারা কিন্তু খুব কম্প্যাক্ট এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা দল হয়ে উঠছে ধীরে ধীরে। এটা কিন্তু এই দুই দলের আপনার উন্নতির পিছনে বা আপনি ভালো খেলার অন্যতম একটা বিষয়। কাসার ভাই, আপনার কাছে ওই আমি আরো একটু বলতে চাই আসলে পাকিস্তানের এই খেলাটা নিয়ে, কারণ খুব জানা কথা যে আসলে যারা ক্রিকেট পাগল, ক্রিকেট পছন্দ করে, কালকের ম্যাচটার দিকে তাদের খুব নজর ছিল। কি মনে হয় যে এতবার সবচেয়ে বেশিবার এখন পর্যন্ত ফাইনাল খেলেছে পাকিস্তান এবং লাস্ট ম্যাচেও কিন্তু ফার্স্ট রানার আপ ছিল পাকিস্তান, তারপরেও তাদের আসলে ঠিক কোথায় ভুল ছিল, কোথায় ঠিক মিল ছিল না যার কারণে এরকম একটা হার হলো? আমি এই ম্যাচের অ্যানালাইসিস শুনছিলাম, পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ হাফিজ বলছিলেন এবং তার এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। তিনি পাকিস্তানের এক টেলিভিশনে অ্যানালাইসিস করছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে পাকিস্তান এই ম্যাচটা দুবার হেরেছে, একবার 20 ওভারে হেরেছে, একবার সুপার ওভারে হেরেছে। তো আমি ব্যাখ্যায় যাচ্ছি যে আপনি 20 ওভার পর্যন্ত যখন পর্যন্ত খেলা হয়েছিল সেটা যদি আপনি অ্যানালাইসিস করেন, সেখানে দেখবেন যে পাকিস্তানের ব্যাটিং লাইন আপটাকে আপনার এই দলটা অনেক, আমেরিকা কিন্তু আপনি একদম শুরু থেকে আটকে রেখেছিল। আপনি পাওয়ার প্লেতে পাকিস্তান 33 রানে 3 উইকেট তুলেছিল, 3 উইকেট হারিয়ে 33 রান তুলেছিল মাত্র। দ্যাট মিনস আপনি পাওয়ার প্লেতে কিন্তু তারা ডমিনেট করেছে আপনার যুক্তরাষ্ট্রের বোলাররা। পাকিস্তান তারপর থেকে কিছুটা আপনার পাওয়ার প্লে থেকে যে 15 ওভার বা 17 ওভার পর্যন্ত সেখানে কিছুটা রান তারা তুলেছে এবং শেষের দিকে রান সেরকমভাবে কিন্তু তুলতে পারেনি। সব কিছু মিলে এই উইকেটে আপনি ডালাসের উইকেট কিন্তু আপনার নিউ ইয়র্কের উইকেটের চেয়ে অনেক ভালো, ডালাসের উইকেটে কিন্তু রান আসে, আমরা দেখেছি এখানে। তারপরে সেখানে আপনার পাকিস্তানের মতো এরকম মাইটি একটা ব্যাটিং লাইন আপ দলকে 159 রানে আটকে রাখাটা নিশ্চিতভাবে কিন্তু এটা বোলিংটা তাদের ভালো হয়েছে এবং পারফেক্ট জায়গায় তারা বল ফেলেছিল দেখে কিন্তু পাকিস্তানের ব্যাটারদেরকে কখনোই মনে হয়নি যে তারা আপনার 4 ছক্কার ঝড় হাঁকিয়ে অনেক দূরে যেতে পারবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয়টা হলো যে ঠিক ইসরাক ভাই যেভাবে বললেন যে এই রান তাড়া করতে গিয়ে যেরকমভাবে একটা ক্লিনিক্যাল বা আপনার ক্যালকুলেটিভ একটা ইনিংস খেলতে হয় সেটা কিন্তু করে দেখাতে পেরেছে যুক্তরাষ্ট্র চমৎকারভাবে। কৃতিত্বটা অবশ্যই দিতে হবে মোনাক প্যাটেলকে, তিনি মাত্র 34 বলে খুব সম্ভবত 50 রান করেছেন এবং খুব কুল হেডে তিনি কিন্তু রানটা করেছেন। তিনি জয়ের ভিত্তিটা তৈরি করে দিয়ে গিয়েছেন। হ্যাঁ, মানছি যে তিনি যখন আউট হয়েছেন তখন আরও কিছু রান দরকার ছিল, কিন্তু জয়ের স্বাদটা ততক্ষণে কিন্তু আমেরিকা পেয়ে গিয়েছে এবং আসল কাজটা শেষের দিকে করে দিয়েছেন কিন্তু আপনার অ্যারন জোন্স ও গাউস দুজনেই। আর গাউস অ্যারন জোন্সের কথা আপনি বলছিলেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা হলো যে আপনি দেখবেন যে একজন ক্রিকেটার তাকে নিজেকে চেনাতে পারেন কিভাবে, চেনাতে পারেন কিন্তু তিনি যদি ধারাবাহিকভাবে পারফরমেন্স করেন। আপনি ক্রিকেটে কিন্তু আমরা টি-20-তে অনেক দেখেছি যে ওয়ান ইনিংস ওয়ান্ডার অনেক দেখেছি, কিন্তু আপনি দেখবেন যে ধারাবাহিকভাবে যিনি পারফর্ম করতে পারেন তিনি কিন্তু দিন শেষে বিজয়ী হন এবং অ্যারন জোন্সকে আমার কাছে এখন পর্যন্ত এই টুর্নামেন্টের অন্যতম একজন বিজয়ী মনে হচ্ছে।